দেখছেন স্বপ্নধরা নিউজ আর এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কিছুদিন ধরেই রাজনীতিতে নির্বাচনটা একটা বড় ফ্যাক্টর হয়ে আসছে। নানা যে আলোচনায় হোক না কেন সেখানে নির্বাচন চলে আসছে। নতুন দল আসার ঘোষণা আমরা শুনছি শিক্ষার্থীদের। আমরা যে বিভিন্ন দলগুলো যে সমাবেশগুলো দেখছি সেখানে তারা যে বক্তব্য দিচ্ছেন সেখানে কখন তারা নির্বাচন চান, কেউ সংস্কারের পরে নির্বাচন চান, কেউ সংস্কারের আগেই বা অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায়। এই নির্বাচনটাই আসলে এখন আলোচনার সামনে চলে এসছে, কখন নির্বাচন, কিভাবে নির্বাচন। এজন্য আজকে আমরা বিষয়টি দিয়েছি নির্বাচন ঘিরে রাজনীতি। আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি বিএনপি নেতা এবং সাংস্কৃতিক সংগঠক, এবং আছেন সামান্তা শারমিন, তিনি মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সামান্তা শারমিন, আপনারা তো একটা নতুন দল করার ঘোষণা দিয়েছেন, প্রস্তুতি দেখছি বিভিন্ন জায়গায়, এরই মধ্যে অনেক জায়গায় আপনাদের কমিটি হয়ে গেছে। একটু জানতে চাইব সর্বশেষ পরিস্থিতি, আসলে আপনারা এই রাজনৈতিক দলটি, নতুন রাজনৈতিক দল ঘোষণার কত কাছাকাছি চলে গেলেন, গঠনের কত কাছাকাছি চলে গেছেন? আমরা আমাদের রাজনৈতিক দল ঘোষণার যে বিষয়টা আমরা বলেছি, সেই বিষয়টা আমরা বলেছি যে এটা মাঠ থেকে উৎসারিত হওয়ার পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করেছি। যদিও অভ্যুত্থানের পর থেকে সকলেরই একটা অ্যান্টিসিপেশন ছিল, একটা ওয়েটিং পিরিয়ড ছিল যে কবে আসলে দলটা হবে। কিন্তু আমরা আসলে জানতে চেয়েছি যে ওই প্রান্তিক লোকটা, যেই মানুষটা, যেই ছাত্রটা আসলে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আসলে নেমেছিল এবং আসলে শহীদ হওয়ার জন্যই নেমেছিল, কিন্তু হয়তো বেঁচে আছে, সেই মানুষটা আসলে বাংলাদেশটা নিয়ে কি ভাবছে, এই ভাবনাটা শুনতে আমরা কয়েক মাস সময় নিয়েছি এবং তার মধ্যে আমরা তাদের সাথে ওই সম্পর্ক তৈরি করেছি, যেই সম্পর্ক আসলে ভাই বোন এবং ভাই বোনের সম্পর্ক, যেই সম্পর্কের উপর ভিত্তি করে আসলে নতুন দেশটা আমরা গঠন করতে পারি। তো এই মুহূর্তে আমাদের 100-র অধিক কমিটি হয়ে গেছে এবং এই মাসের মধ্যে আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। সেই সাথে আরও কিছু ব্যাপার থাকে, একটা দল ঘোষণার একটা কিছু গঠনতান্ত্রিক ব্যাপার থাকে, সেই সাথে কিছু পার্টি লাইনের ব্যাপার থাকে, সেই কাজগুলো চলমান আছে এবং সেই সাথে আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের মূল ফোকাসটা আসলে সাংগঠনিক পরিধি, সাংগঠনিক বিস্তার এবং নতুন দল ঘোষণার ব্যাপারটা আসলে একটা সময়ের অপেক্ষা মাত্র। নাম ঠিক করেছেন কোনো কিছু? না, আমরা আসলে নামকে গৌণ ব্যাপার মনে করছি। আসলে নাম যেটাই হোক না কেন, কাজটা মুখ্য। আর নাম অনেক দারুণ হতে পারে, কিন্তু কাজটা যদি জনমানুষের জন্য কল্যাণকর না হয় তাহলে ওই নাম আসলে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করবে না। তো আমরা মনে করি যে নামের চেয়ে গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক যে বিস্তৃতি এবং পরিধি, সেটা নিয়ে কাজ করা এবং মানুষের সাথে সেই বিষয়গুলো শেয়ার করা, তাদের ভাবনা চিন্তা শোনা, ওই কাজটাই আমরা আপাতত মনোযোগ দিয়ে করছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই যে নতুন একটা দল গঠন করলেন, মানে করার প্রক্রিয়া চলে গেছেন, প্রক্রিয়ার যার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে আপনাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে বা বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের মতদ্বৈধতা দেখা দিচ্ছে, মানে এটা কেন? দেখুন, আমাদের কারোর সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি। আমরা অন্তত দূরত্ব তৈরি করার ব্যাপারে একেবারেই আগ্রহী না। আমরা আসলে যারা অভ্যুত্থানের যে কোনো ফর্মের, যে কোনো মানুষের যে কোনো শক্তি, আমরা মনে করি যে এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য খুবই ভালো একটা বিষয় এবং এই রাষ্ট্রকে পুনর্গঠন করার প্রথম শর্তই হচ্ছে সকলের মধ্যে ওই সমঝোতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দল গঠনের ঘোষণার আগেই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্নভাবে এক ধরনের সন্দেহের পরিস্থিতি তৈরি করা এবং বিভিন্নভাবে একটা অবিশ্বাসের আবহ তৈরি করা। তো এইগুলোর আমরা অনেক দিনই কোনো রিপ্লাই দেইনি এবং অনেক দিনই আমরা এগুলো আসলে মনে করেছি যে এটা একটা বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক সংস্কৃতির একটা বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আমরা আর অ্যাভয়েড করার কোনো অবস্থায় নাই। এখন আমাদেরকে মনে হচ্ছে আমাদের বিজয় র্যালিতে, যেটা বরিশালে বিজয় র্যালিতে হামলা পর্যন্ত হয়েছে, এবং বিজয় র্যালি আমরা এত বছর পরে আমরা একটা বিজয় র্যালি, বিজয় দিবস উদযাপন করছিলাম আওয়ামী লীগের জাতাকল থেকে বের হয়ে, এবং একটা দলের ওই নিষ্পেষণকে আমরা যে দূর করতে পেরেছি সেই আনন্দ উদযাপন করার জন্য আমরা বিজয় র্যালি করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে আমাদের যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতুর উপর হামলা হয়েছে, তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। হামলাটা হয়েছে কার পক্ষ থেকে? স্বীকার করেছে কৃষক দল এবং যুব দল। তো এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে আমাদের আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে উত্তর করা ছাড়া, জবাব দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও আমরা মনে করেছিলাম যে অভ্যুত্থানের সকল শক্তি মিলিয়ে জাতীয় ঐক্যটা বজায় রাখবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামলাটা অলরেডি তারা শুরু করে দিয়েছে। শুধুমাত্র মুখের কথা না, হামলার মধ্যে দিয়েও তারা যাচ্ছে। তা আমাদের এখন পজিশন হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোকে তাদের সংস্কৃতি
থেকে বেরিয়ে এসে সংস্কারের দিকে যেতে হবে এবং সংস্কারের মাধ্যমে তারা আসলে নতুন দেশের পুনর্গঠনের কাজে তারা হাত দিক, এটাই আমরা চাই। আচ্ছা, সংস্কারের কথা জিজ্ঞেস করো, আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে জানতে চাই, লাস্ট প্রশ্ন থেকে আপনার কাছে উত্তরটা জানতে চাইবো। সেটা হচ্ছে যে একটা দল এখনও গঠন হয়নি, শিক্ষার্থীরা একটা দল গঠন করতে যাচ্ছে এবং হয়তো ঘোষণা দেবে কয়েকদিনের মধ্যে। এরই মধ্যে কেন মানে বিএনপিকে এরই মধ্যে এটি নিয়ে একটু ভয় পাচ্ছে নাকি নতুন দলটাকে? মানে এই যে উনি মানে অভিযোগ করলেন যে বরিশালে হামলা হয়েছিল তাদের উপরে এবং এটি বিএনপি পক্ষ থেকে করা হয়েছে সবকিছু। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। বিএনপি তো 16-17 বছর গুম খুন মোকাবেলা করে রাজনীতি করেছে। তো আপনার এই টেবিলেও জুলাই মাসে আমি এসছি, তো হাসিনাকে ভয় করে যখন কথা বলি নাই, তো কাউকে ভয় করার তো আমার মনে হয় কারণ নাই। এমনকি আগস্ট মাসের 4 তারিখে রাত্রেও আমি একটা টিভি চ্যানেলে বলছি যে শেখ হাসিনাকে পদত্যাগের মাধ্যমেই সমাধান করতে হবে। তো এদিন ডিজিএফআই থেকে বারবার টকব্যাকে আসছিল, আমার পাশে যেহেতু উপস্থাপক, বাম পাশে উপস্থাপক ছিলেন, তো শোনা যায় টকব্যাকের অনেক সময় শোনা যায় যে যে বলতেছে এটা পদত্যাগের কথা কিন্তু আজকে বলা যাবে না। তো ওই দিনও বলেছে। তো ওই ক্ষেত্রে যেহেতু আপনি ভয় করি নাই, তো আজকে দেখছেন যে আব্দুল সালাম পিন্টু মাত্র 17 বছর জেল খেটে এবং প্রায় 10 বছর যাবৎ ফাঁসির সেলে ছিলেন। ফাঁসির সেলটা কীরকম? ফাঁসির সেলটা হচ্ছে 7 ফুট বাই 5 ফিট একটা কক্ষ, নির্জন কক্ষ, এবং এই ফাঁসির সেলের লোকজনদেরকে বেরোতে দেওয়া হয় না। তো এইরকম ফাঁসির সেলে আব্দুল সালাম পিন্টু ছিলেন, বাবর ছিলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী ছিলেন। তো আমরা তো ওই ক্ষেত্রে ভীত হই নাই। আমরা 2013 সালে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম। তারপরে 14 সালে আমরা বাংলাদেশের মানুষের মালিকানার প্রশ্নে, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার এইটার প্রশ্নে আমরা ভোট বর্জন করেছিলাম। তো এবং 10 বছর ধরে এই ভোটাধিকারের সংগ্রামটা জারি রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র অগ্রাধিকার অনেকগুলি অগ্রাধিকার থাকতে পারে একটা মানুষের। আপনার প্রথম অগ্রাধিকারটা কি? আপনি একটা ক্লাস নেবেন, আপনি একটা ক্লাস স্টার্ট করবেন। ক্লাস স্টার্ট করার পরে আপনি প্রথমে ক্লাস স্টার্টের জন্য একটা দরকার হচ্ছে আপনার একটা কোর্স লেআউট, তাই না? বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজনৈতিক দল যেখানে বললেন, এই জন্য বলতেছি ছাত্রদের ল্যাঙ্গুয়েজ যাতে বুঝতে পারে, একটা কোর্স লেআউট দরকার। কোর্স লেআউটের পরে এটা কতদিন ক্লাসটা চলবে এটা দরকার। সেমিস্টারটা 6 মাসের হবে না 4 মাসের হবে, মিড টার্ম হবে কিনা, তারপর ফাইনাল টার্মটা কত মার্কের হবে, পরীক্ষাটা কতক্ষণ হবে, এইগুলো আপনি ঠিক করেন না, এ তো প্রথম দিনেই ঠিক করে দেন। একাডেমিক ক্যালেন্ডারটা তো সেমিস্টারের প্রথম দিনেই ঠিক করে দেন। তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার টার্গেট হচ্ছে, গোল হচ্ছে আপনি নির্বাচন করবেন। এর মাঝখানে আপনি অনেকগুলি অগ্রাধিকার পেরিয়ে যাবেন, মাঝে আপনি করবেন কোর্স লেআউট ঠিক করবেন, মানে আপনার পথরেখা রূপরেখা আপনি সংস্কার করবেন, অন্যান্য কাজ করবেন, প্রয়োজনীয় আদার্স যে কাজগুলি আছে এগুলি করবেন। তো এরপরে আপনি নির্বাচন করুন। আপনি বলেন না কেন? এত লজ্জা কেন? এত শরম কেন? এত 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 দ্বিধা কেন? এটা হচ্ছে বিএনপির কোয়েশ্চেন। তো নির্বাচনের প্রশ্ন করলেই কখনো বলেন যে সংস্কার সব করে নির্বাচন হবে, আবার বলেন যে না, রাজনৈতিক দলগুলি চাইলে অভিমান করে বলেন না কোনো সংস্কার না করে নির্বাচন দিয়ে দেব। আবার বলেন যে কি, যে শেখ হাসিনার ছাড়া, বিচার ছাড়া কোনো নির্বাচন যারা চাইবে এরা হবে কি বলে, নির্বাচনের আগে চাইবে এরা হবে জাতীয় শত্রু। শেখ হাসিনার বিচার করতে লাগবে 10 বছর। যতগুলি মামলা হচ্ছে এই মামলাগুলির বিচার করতে লাগবে 10 বছর। একটা 250 সদস্য 200 আসামির মামলা তদন্ত করতে 6-7 বছর লাগে এবং মামলাটার প্রক্রিয়া লাগে 10 বছর একটা মামলার বিচার করতে। আমি আপনি বলি সংস্কার বলেন তো, শুধুমাত্র পুলিশের সংস্কার করতে 10 বছর সময় লাগবে। কিভাবে আমি আপনি বলছি, 1835 সাল থেকে 1860 সাল পর্যন্ত পেনাল কোড প্রণয়নে 25 বছর লাগছে ব্রিটিশদের, এবং 1860 সালে পেনাল কোড প্রণয়নের পর
এটা পাশ করার পরে 2 বছর অপেক্ষা করেছে ব্রিটিশ গভর্নমেন্ট এটা কার্যকর করতে। জি। তো এখানে দেখেন পুলিশের সাথে কি কি দরকার আছে। পুলিশের সাথে দরকার হলো পিআরবি 1861 সালের পিআরবি সংশোধন করবেন, পেনাল কোড সংশোধন করবেন, আপনি সিআরপি সময় লাগবে, করবেন, এভিডেন্স অ্যাক্ট সংশোধন করবেন। এই কাজগুলি করতে লাগবে 2031 সাল। আমি আগামী 10 বছর কি আমি নির্বাচন ছাড়া কি অপেক্ষা করব? আর ডক্টর ইউনূসের বয়স 85-86, আমি উনার বয়স 96 হবে, আর আমি বিশ্বাস করবো উনি 96 বছর বয়স পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা চালিয়ে যাবে, আমার বিশ্বাস করতে হবে। জি, সামান্তা শর্মা, উনি যেটা বলছিলেন যে আপনারা তো বলছেন যে শেখ হাসিনার বিচার করা ছাড়া নির্বাচন আপনারা চান না, মানে যে সময় তো অনেক লাগবে, তাহলে কি এতদিন নির্বাচনটা হবে না? না, দেখুন, আমরা যেটা বলেছি যে এই মুহূর্তে আমরা আমাদের নাগরিক কমিটি যখন ফরমেশনটা হয় বা আত্মপ্রকাশটা হয়, তখন আমরা আমাদের 8 দফা একটা কার্যপরিধি বলেছিলাম যে যেই পরিধির মধ্য দিয়ে আসলে পুরো বাংলাদেশে এই মুহূর্তে কি কি কাজ আসলে প্রয়োজন, সেই কাজগুলো আমরা নিজেদের ঘাড়ে নিয়েছি এবং সেটার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সবচেয়ে বড় জায়গা নিয়ে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে বিচার। কারণ একটা বিষয় হচ্ছে শহীদ এবং আহতদের পরিবারের এবং সব কিছু মিলে তাদের পুনর্বাসন এবং চিকিৎসা, এটা একটা খুব বড় পার্ট, এবং সেই সাথে আহত এবং শহীদদের উপরে যারা হামলে পড়েছিল এবং যাদের নির্দেশে এবং যাদের তত্ত্বাবধানে এই পুরো জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তাদের বিচার, এবং সেই সাথে আছে 16 বছরের গুম খুন হত্যাকাণ্ড, এইসবের বিচার। আমার মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই 16 বছরে যারা নিপীড়িত তারা আসলে ওই বিচারগুলো চান কিনা। কারণ এই বিচারগুলো যদি আমরা এই মুহূর্তে এই প্রক্রিয়াটা শুরু করতে না পারি, তাহলে এটা কি কোনো ধরনের পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে, পলিটিক্যালি ইলেক্টেড যে গভর্নমেন্টের কথা আমরা বারবার বলছি, এটার একটা বড় শঙ্কা থেকে যায়। কারণ কি, আমরা বারবার দেখেছি যে এই যে প্রক্রিয়া, তারা যে প্রক্রিয়ার মধ্যে এবং এই বোঝাপড়াগুলো করেন আন্ডার দ্য টেবল, নানান ধরনের বোঝাপড়া করেন, এই বোঝাপড়ার মধ্যে দিয়ে আসলে এই যে মানুষের যে বিচারের আকাঙ্ক্ষা, এগুলো আসলে লোপাট হয়ে যায়। তো আমাদের একটা শঙ্কা হয় যে ওনারা নিজেদের যে নেতাকর্মীদের, বিভিন্ন দল, শুধুমাত্র একটা দল না, বিভিন্ন দলের যে নেতাকর্মীদের এই ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে গত 16 বছরে, গুম খুন হয়েছে, তাদের এই মানে এই যে অসহায়ত্বের এই বিচার কি তারা চান কিনা। তো এই জুলাই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এই মুহূর্তে অভ্যুত্থানকে টিকিয়ে রাখার, অভ্যুত্থানকে সমুন্নত রাখার। আচ্ছা, ছোট্ট আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছেন যারা এই বেশিরভাগ অত্যাচারিত হচ্ছে বিএনপির নেতাকর্মীরা গত 16 বছরে, বিএনপির নেতাকর্মীদের অত্যাচারের বিচার বিএনপি চাইবে না, এটা কি বিশ্বাসযোগ্য? না, আমি বলেছি যে আমার একটা মাঝে মাঝে এটা একটা রিয়েলাইজেশন হয়, কারণ বিচারের কথাটা আমরা বললেই মনে হয় যেন আমরা একটা অপরাধ করে ফেলছি। তো বিচার তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষ অন্যায় করলে তার বিচার হবে, যে অন্যায় করবে, পার্টি অন্যায় করলে পার্টির বিচার হবে। এখানে বিচার প্রক্রিয়া নিয়ে সাংগঠনিক কোনো আলাপ দেখি না যে বিচার প্রক্রিয়া কেমন হওয়া উচিত, সেই বিচার প্রক্রিয়া আসলে মামলাগুলো কেমন হচ্ছে, এই মামলাগুলো আসলে আদালতে টিকবে কিনা, এগুলো নিয়ে কনস্ট্রাকটিভ আলাপ হতে পারে। এই মুহূর্তে আমরা বাংলাদেশে আসলে পুনর্গঠন কেন বলি? আচ্ছা, এই মুহূর্তে একটা সুন্দর পরিবেশ আছে, এই মুহূর্তে একটা স্থিতি অবস্থা আছে, এই স্থিতি অবস্থায় চলেন আমরা সবাই মিলে আলাপ করি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আসলে দেখি যে আমরা কে কিভাবে এখানে অবদান রাখতে পারি। কিন্তু তা না করে আমরা দেখছি যে বিচারকে একটা গৌণ বিষয়ে পরিণত করা হচ্ছে, বিচার হচ্ছে এখানে মুখ্য বিষয়। কারণ অভ্যুত্থান তো যারা দাবি করছেন যে আমরা অভ্যুত্থান করেছি, আমরাই পিছনে ছিলাম, আমরাই করেছি, এই ধরনের বক্তব্য আসছে, কিন্তু আমরা জুলাই মাসে আসলে সেই চিত্র দেখি না, কিন্তু পরবর্তীতে দেখছি যে নানান রকমের দাবি আসছে। তো এই দাবিগুলোর মধ্যে দিয়ে আসলে যদি অভ্যুত্থানের শক্তি হিসেবে এটা হচ্ছে আন্দোলন করেছে, কিন্তু আসলে আমরা ফলশ্রুতিতে কি দেখলাম, মানুষ আসলে শেষ পর্যন্ত কেন নেমে আসলো, কিসের ব্যানারের আন্ডারে আসলে নেমে আসলো, তার তো এইটা কনভিন্স হইতে হয়েছে যে তার এই অর্জনটাও লোপাট হয়ে যাবে না। কারণ এর আগেও তো 90 আমরা দেখেছি যে 3 দলের রূপরেখা কারা ভঙ্গ করলো। তো এই হিস্ট্রিগুলো আছে, এখন হিস্ট্রি আছে মানে যে সামনের দিনে তা হবে তা আমি বলতে চাচ্ছি না। তবে পরিবর্তনের আমরা মানে সিমটম আমরা কিভাবে দেখব? কারণ আমরা তো দেখছি যে এখন আসলে বিচারের কথা বললে মনে হচ্ছে যেন আমরা অন্যায় করছি, কিন্তু অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা নিজেদের দাবি করছেন তাদেরকেই নিশ্চিত করতে হবে যে বিচার যেন নিশ্চিত হয়। তাহলে করে তারা যে অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেদের দাবি করছেন, অভ্যুত্থানটা আসলে থাকবে, আর না হলে এই অভ্যুত্থানও কেনা বেচা হয়ে যাবে। জি, আপনি কি? আমি আপনাকে
আচ্ছা, এখানে ছোট্ট আমি একটা যুক্ত করি। উনি বলছিলেন যে তাদের এক ধরনের অবিশ্বাস আছে যে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেই বিচার, এই যে বিচারগুলো হচ্ছে সেই বিচারগুলো হবে কিনা। আরেকটি হচ্ছে গতকাল সুজন একটি অনুষ্ঠান করেছিল, সেখানে তারা বলেছে যে রাজনৈতিক যদি দলগুলো আছে যে সংস্কারের কথাগুলো এখন বলা হচ্ছে সেই সংস্কারগুলো হবে কিনা এ ব্যাপারে সুজনও সন্দেহ প্রকাশ করেছে। আমি আপনাকে একটা কথা বলি, রাষ্ট্র হচ্ছে একটা জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা সমাজের জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে একটি সর্বোচ্চ কর্তৃত্ব। আপনি কি আমার সাথে একমত? জি। আসুন, এই সরকার যারা চালায় এরা বলে আমরা অরাজনৈতিক। কন্ট্রাডিক্টরি না? তাহলে আপনি দেখবেন এই সরকারটি একটি দুর্বল সরকার। এই সরকারটি টিকে আছে রাজনৈতিক দলগুলির সম্মতির উপর। সম্মতি কমে যাবে বা শ্রেণী পেশার মানুষের সম্মতির উপর। তো এই সম্মতিটি নড়ে যাবে, সরকারটি হেলে যায়। আপনি দেখুন 5 তারিখে যারা যারা এই সরকারের 8 তারিখে যাদের সম্মতি ছিল এই সরকার গঠনের প্রশ্নে, আজকে কি এই লোকগুলি কি একই জায়গায় দাঁড়িয়ে আছে? 5 তারিখে ক্ষুব্ধ ক্রেতা, বাজারে গিয়ে যে ক্ষুব্ধ ক্রেতা, যে সবজি কিনতে পারে না, মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না, সে যে ক্ষুব্ধ ছিল, সে মনে করতো যে হাসিনার বিদায়ের সাথে সাথে আমার এই ক্ষোভের অবসান হবে, আমার এই পরিস্থিতির অবসান হবে। তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সে আর এই রাস্তায় নাই এখন। নাম্বার 2 আসেন, আমরা মনে করতাম যে এই সরকার শেখ হাসিনার বিদায়ের পরে একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে, দ্রুত একটা নির্বাচন হবে। আমরা যে জনগণের মালিকানার জন্য যে সংগ্রাম করছি 16 বছর ধরে, জনগণের মালিকানার প্রশ্নে, জনগণের মালিকানার প্রতিষ্ঠা বা ফিরিয়ে দেওয়ার প্রশ্নে কোনো খবর নাই। দ্যাট ইজ রাজনৈতিক দলগুলি কনসার্ন। 31 দফা যে সংস্কারটা, এইটা 31 দফা সংস্কার প্রস্তাব, এটা প্রথম 1 বছর কাজ হয়েছে, 22 সাল পুরোটা কাজ হয়েছে, এবং 19শে ডিসেম্বর 2022 সালে এটা ওয়েস্টার্ন হোটেলে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। তারপর 62টি রাজনৈতিক দল সহ এবং গণ অধিকার পরিষদ, ডান বাম সবাইকে মিলে বলল আমাদের আরও কিছু প্রস্তাব আছে, যেমন 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। তো ছিল পরপর 2বার, এটা এইসব মিলিয়ে আসলে 31 দফা। তো 31 দফা হচ্ছে 62টি রাজনৈতিক দলের প্রস্তাব, শুধু বিএনপি না কিন্তু এটা। তো এটার সাথে তারা কনসার্ন না। আমরা কিন্তু 13ই জুলাই 2023 তারিখে আমরা দিয়েছি, 31 দফা দিয়েছি। তো আপনি দেখেন যে আজকে রাজনৈতিক দলগুলি সম্মতি যে জায়গাটাতে, তার সংস্কার প্রস্তাবে এইটা আমলে নেন না। আপনাকে তো ইউনূসের সরকার দুর্বল সরকার কিভাবে বলি দেখেন, টাকা ছাপাবো না বলেছে, আমরা টাকা ছাপাবো না। টাকা 22,500 কোটি টাকা ছাপিয়েছে তো নাকি? আপনি দেখেছেন নিউজটা? অবশ্যই 22,500 কোটি টাকা ছাপিয়েছেন, আমাদের ইকোনমিতে ইনজেক্ট করেছেন নিউ মানি ইনফ্লেশন হয়েছে, মানি ইনফ্লেশন কিন্তু নতুন করে তো হলো তো না। কিসের আমি আপনাকে বলি, আজকে আমি আপনাকে বলি, আমি শুধু গুলশান বনানী বাড়ি দ্বারা 3টা জায়গায় রেড করব, 5,000 কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে যোগ হবে। 5,000 কোটি টাকা। এই সরকার এই সাহস নাই, এই সরকার তার পুলিশকে মুভ করাবে। পুলিশ মুভ করে না কেন? এই সরকারের যে আছে কি নাম, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, কয়টা পুলিশের গিয়েছে বলেন? কয়টা পুলিশ লাইনে গিয়েছে, গিয়ে বলেছে আসুন, বক্তৃতা করেছে পুলিশের। ডক্টর ইউনূস কয়টা জেলায় গিয়েছেন অফিসারদের শক্তি সাহস ফিরিয়ে আনার জন্য? সচিবালয়ে কয়দিন কর্মচারীদের সাথে বসেছেন? তো এই ধরনের ঘরে বসে স্বপ্ন দেখে সরকার চলে না। সরকার চালাইতে গেলে মাঠে নামতে হয়, সরকার চালাইতে গেলে রাস্তায় মাঠে নিজের শক্তি থাকতে হয়, সাংগঠনিক শক্তি থাকতে হয়। তো এই জন্য আমরা বলছি যে বাবা আপনি আসছিলেন, আপনাকে আমরা এনেছিলাম। আমরা ধরুন আমি আপনাকে বলছি যে শেখ হাসিনা 18ই জুলাই না, কিন্তু 25 তারিখে তো নির্বাচন, 2025 সালে তো বলছি শেষের দিকে 18ই জুলাই, কথা শুনুন না, 18ই জুলাই যদি শেখ হাসিনা বলতো যে আসুন আমরা ছাত্রদের সকল দাবি মেনে নিলাম, এই নির্বাচনটা বাতিল 7ই জানুয়ারি নির্বাচন বাতিল, আমরা একটা নির্বাচন করব, নির্বাচনটা কি হইতো না? এতদিনে হয়ে যেত তো। তো আপনার এখন নতুন করে সংস্কার প্রস্তাব কারোই ছিল না, 3 তারিখ পর্যন্ত ছিল না। তো 9 দফায় সংস্কার প্রস্তাব ছিল না,
4 দফায় ছিল না, 8 দফায় ছিল না। আমরা সংস্কার প্রস্তাব যখন আসছে, নতুন সরকার নিয়ে আসছে, আমরা কেন রাজি হয়েছি? আমরা মনে করছি আমাদের 31 দফা সংস্কার প্রস্তাব আছে, ওরা যদি কিছু কাজ করে যায় সংস্কারের কাজ এগিয়ে থাকলো মন্দ কি না সামান্তা যেটি বলছেন তার একটা আশঙ্কা যে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তাহলে এই যে বিচার প্রক্রিয়াগুলো শুরু হয়েছে সেগুলো শেষ হবে না। আমি আপনাকে বলি, বিচার প্রক্রিয়ার জন্য কতদিন চান? আমি মনে করলাম যে উনার কথাটা তর্কের খাতিরে আমি মনে করলাম যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি মনে করলাম 5 মিনিটের জন্য আমরা মেনে নিলাম, উনার আশঙ্কাটা সত্য। তো এই বিচারটা হইতে তো লাগবে 10 বছর, এই বিচারটা হইতে 10 বছর লাগবে। সংস্কারটা তারা যে সংস্কার চান এই সংস্কারটা হইতে লাগবে 10 বছরের বেশি। তো এইটা কি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন তো, আপনার এখান থেকে এটা নেন যে বাংলাদেশের মানুষ 10 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছে কিনা? নির্বাচনের সময় কতদিন অপেক্ষা করতে হবে? নির্বাচনের জন্য আমি একদিনও অপেক্ষা করতে রাজি না। নির্বাচনের জন্য আমি একদিনের অপেক্ষা করতে রাজি না, কারণ আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে এবং আমরা বলছি যে আমাদের 2টা প্রোক্লামেশন লাগবে। এক হচ্ছে প্রোক্লামেশন অফ জুলাই, এটা দিতে হবে। আমি জানি না যে আমাদের রাজনৈতিক দলগুলো এটা ভাবছেন কিনা এবং তারা কিভাবে আসলে অভ্যুত্থানকে সমুন্নত রাখার পরিকল্পনা করেছেন, এটার কোনো রোডম্যাপ তাদের কাছ থেকে আমরা পাইনি। আর সেই সাথে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল, যেটাকে আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিয়ে তাদের প্রিএমবেল কোথা থেকে ধরে নিয়ে আসছে, এই প্রিএমবেল বসে এতদিন সাংবিধানিক সংকট এবং সকল দল তাদের আমলে এই সাংবিধানিক সংকট আমাদের দেখিয়েছে। এই সংবিধানকে আসলে চেঞ্জ করতে হবে, এই কারণে আমাদের গণপরিষদ নির্বাচন দরকার। এই জন্য আমি আর একদিনও অপেক্ষা করতে রাজি না, যে সাংবিধানিক এই সংকটের দোহাই আমি আর একদিনও শুনতে রাজি না। তো আমাদের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার, গণপরিষদ নির্বাচন লাগবে, তার মধ্যে দিয়ে নতুন সংবিধান আনতে হবে এবং নতুন সংবিধানে 2টা প্রোক্লামেশন প্রিএমবেল হিসেবে আনতে হবে। আমাদের প্রস্তাবনায় আমরা তাই দিয়েছি এবং আমরা মনে করি যে ছাড়া আর কোনো উপায় আমরা সাংবিধানিকভাবে এই জুলাই অভ্যুত্থানকে ধরে রাখার আর কোনো উপায় নেই। এবং আমরা দেখছি যে এই একদম ফান্ডামেন্টাল কিছু বিষয়ে অনেকগুলো পক্ষ একদমই উদাসীন এবং আমাদেরকে এই জন্য বারবার এগুলো বলতে হচ্ছে। আর যেটা 1 দফার কথা বলা হয়েছে, এটা বারবার বিভিন্ন জায়গায় এটা কনসেন্ট মেক করা হচ্ছে। আমি তীব্রভাবে এটার প্রতিবাদ জানাই। 1 দফায় 3 তারিখ স্পষ্টভাবে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং ফ্যাসিবাদী শুধুমাত্র হাসিনার পতনের কথা বলা হয়নি, সেটা একটা পার্ট এবং সেটার সাথে 2টা পার্টকে সমানে লোপাট করে দেওয়া হচ্ছে। এইভাবেই আসলে লোপাটের রাজনীতিগুলো হয়, যে ফ্যাসিবাদী ব্যবস্থা আসলে যদি না টিকে তাহলে হচ্ছে দখলদারিত্ব, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই কাজগুলো আসলে করা যাবে না। এটা তো আমরা জানি যে কাঠামোর ভিতর দিয়ে এই জিনিসগুলো হয়। তার মানে হচ্ছে তারা কাঠামোটা আসলে বিলোপ চাচ্ছেন কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না, কিন্তু দাবির মধ্যে থেকে ওই 2টা পার্টকে বাদ দেওয়ার মাধ্যমে আমরা আসলে যেটা মেসেজ পাচ্ছি, তারা আসলে ওই 2টা পার্টকে অ্যাকনলেজ করেন না 1 দফার অংশ হিসেবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, 1 দফার ভিতরে ওই পুরো 3টা পার্ট, ফ্যাসিবাদী হাসিনার বিলোপ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই 3টা পার্ট মিলে হচ্ছে 1 দফা গঠিত হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি, আমরা একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রাজ্জাক, আমি নওগাঁ থেকে বলছি, নওগাঁ নজিপুর থেকে বলছি। জি রাজ্জাক সাহেব, বলেন বলেন বলেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বিএনপির নেতার প্রতি যে এরা নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়া করছেন, কিন্তু সরকারকে সহযোগিতা করলে সমস্যা কোথায়, 1। আর 2 নম্বর হচ্ছে যে এই ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা যে আন্দোলন করলেন, তাদের কি রাজনৈতিক দল না করলে কি হতো না? নির্বাচনের জন্য বিএনপি কেন এত তাড়াহুড়া করছে, সরকারকে এত সহযোগিতা করতে পারে? আমরা নির্বাচনের জন্য আগামী জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে আগামী 90 ডেজের মধ্যে নির্বাচন করতে তো বলছি না, 90 ডেজের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা বলছি আপনি নির্বাচনটা কত দিনে করতে চান, কত দিন লাগিয়ে করতে চান, ওই দিনটার একটা আউটলাইন বলুন। 25 শেষের দিকে, 26-এর প্রথম দিকে বললেন। দেখুন, আমাকে ইদানিং বলে লোকজন আমি রুট বলতেছি, তো উনি বলছেন যে 25-এর শেষের দিকে, তাইলে 25-এর শেষের দিকে তো জুন না, 25-এর জুন না, 25-এর শেষ মানে নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ। আর 26-এর শুরু মানে 26-এর জুন না, 26-এর জানুয়ারি ফেব্রুয়ারি। তো 12 হাত কাকুরের 13 হাত বেঁচে, 12 হাত মৌলানার 13 হাত দাড়ি। উনার প্রেস সচিব পরের দিন বলে যে উনি বলতে বুঝাতে চেয়েছেন জুন 26। তো ও যে একজন সরকারি কর্মচারী,
সরকারের প্রজাতন্ত্রের চাকর শফিকুল আলম ওর এই খবর নয়? সাহস এত বড় কেন যে আসিফ নজরুল বলেছেন যে 25 সালের মধ্যে নির্বাচন হতে পারে, তখন একবার বলেছে। আবার শিক্ষামন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন বলেছেন যে আগামী বছর আমরা নির্বাচিত সরকার হয়তো দেখতে পাবো, তখন বলেছে। তো এত সাহস কেন? ডক্টর ইউনূস কি তার চাকর বাকর দ্বারা, তার যে ক্যাবিনেট কলিগ, এরা তো ক্যাবিনেট কলিগ তো উপদেষ্টার তো ক্যাবিনেট কলিগ, তো ক্যাবিনেট কলিগদেরকে চটকনা দেওয়ান উনি তার প্রেস সচিব দ্বারা? প্রেস সচিবের উপদেষ্টাদের কোনো বক্তব্য পাল্টাতে হলে আরেকজন উপদেষ্টাকে দিয়ে তিনি বলাবেন যে এইটা আমাদের গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদের বা ক্যাবিনেটের ডিসিশন। তো এটা প্রেস সচিব তো বলতে পারে না। তো এই জন্য আমি আপনাকে বলতে চাইছিলাম যে এটা বলতে চাইছিলাম না। দেখুন, বিলুপ বাংলাদেশের পাশে একটা রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর সেরা সংবিধান। এমন কিছু বিষয় লেখা নাই যা মালদ্বীপের সংবিধানে আছে, সমস্ত কিছু মালদ্বীপের সংবিধানে আছে, বাট ইটস অ্যাবসলিউটলি ইনফ্রাকচুয়েটেড, অকার্যকর, এটা কাজ করে নেই। তো বাংলাদেশে এমন কোনো সংবিধান কি বলে থিসিস লেখার কোনো প্রয়োজন নাই যা কার্যকর হবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশের মানুষ বুঝে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি আস্থায় নেয়, বিশ্বাসে নেয়, রাজনৈতিক দলগুলি কার্যকর হবে মনে করে, এইটাই মনে করতে হবে। এরশাদকে রাজনৈতিক দলগুলি সরিয়েছে, রাজনৈতিক দলগুলি সরিয়েছে। শেখ হাসিনাকে রাজনৈতিক দলগুলি সরানোর ব্যাপারে আমাদের নুরুল কবির একটা সুন্দর থিওরি বলেছেন যে এই পানির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয়, তখন এটা পানি আর পানি থাকে না, এটা বাষ্প হয়ে যায়। বাট যখন এটা 99.99 থাকে তখন এটা পানি। 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড যুগ হলে এটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তো ছাত্রদের আন্দোলনের সময় 0.01 যুগ হয়েছে, এই সময় পরিবর্তন হয়েছে। আমরা এই জন্য ছাত্রদের সময় যেহেতু আন্দোলনের সময় যেহেতু হাসিনার পতন হয়েছে, এই জন্য আমরা মেনে নিয়েছি, বাবা তোমরা একটা সরকার করো, আমরা এই জন্য মেনে নিয়েছি, বলেছি যে ইয়াস তোমরা একটা সরকার করো এবং চালাও কিছুদিন, চালিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করো। এখন এই বিশ্বাস করি না। আমার ভোলার ছাত্র দলের প্রেসিডেন্ট নুরি আলম পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করেছে, আর যুব দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করছে। 22 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত, অক্টোবর পর্যন্ত আমাদের 40 জন নেতাকর্মীকে হত্যা করছে। বাকিগুলো বাদই দিলাম, হাজার গুম খুনের কথা বাদই দিলাম। তো মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার বিএনপির নেতাকর্মীর বিচার আমি করব না, অন্যরা করে দিবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে নাকি? সালমান শাহ, আপনার কাছে প্রশ্ন ছিল যে শিক্ষার্থীদের কেন রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে? না, এই অনুষ্ঠানে একটা ভালো উদাহরণ, মানে কেন রাজনৈতিক দল প্রয়োজন। আর রাজনৈতিক দলকে আমরা কিভাবে দেখি এটা একটু বলি। রাজনৈতিক দল হচ্ছে একটা স্টেটের একটা পার্ট, রাষ্ট্র গঠনের একটা পার্ট, এবং রাজনৈতিক দলকে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়, তাদের ম্যানিফেস্টো হতে হয় জনমুখী, তাহলে তারা ইলেকশন প্রসেসে জিতেন, এবং তাদেরকে আবার আরেকটা ইলেকশন করতে হয় এমনভাবে যাতে করে তারা শান্তিপূর্ণভাবে পাওয়ার ট্রান্সফার করতে পারে। তো এটা হচ্ছে, আমি সংক্ষেপে বললাম, আরও নিশ্চয়ই অনেক ব্যাপার আছে, এটা সবাই বুঝবেন। তো রাজনৈতিক দল হচ্ছে স্টেটের একটা পার্ট, এবং আমরা আসলে কনসার্ন পুরো স্টেট নিয়ে। বাংলাদেশে পুরো রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা কখনোই আসলে সেভাবে আমরা বলতে পারি না যে শুরু হয়েছে, হ্যাঁ এটা ফাংশন করতেছে, বাট এটা একটা ব্রিটিশ অপভ্রংশ হয়েই ফাংশন করছে এখন পর্যন্ত। তো এইটাকে আসলে বাংলাদেশি একটা স্টেট, এটার একটা বাংলাদেশি ক্যারেক্টারাইজেশন প্রয়োজন, যেটা আমরা এখন মিস করছি। এবং আমরা যেটা মনে করি যে এই যে যত রকমের যা কিছু আমাদের না পাওয়া, যা কিছু আমাদের আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষা ফুলফিলের জন্য বারবার যখন রক্ত দিতে হয়, এবং এই রক্তগুলো দেয় হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনকে আসলে কিভাবে ডিল করা হয়, আমি বিএনপির 31 দফা পড়ে দেখেছি। এখানে আমরা দেখলাম যে এখানে যেই দফাগুলো বলা হয়েছে, এখানে 20-30টা মানে 20-25টা অলরেডি অনগোয়িং, সো এখানে নতুন কিছু ছিল না। এবং সেই সাথে তরুণদেরকে আসলে একটা এরকম একটা ম্যানিফেস্টো, যেটা আসলে এত বছরের একটা সংগ্রামের পরে, এত বছরের একটা হিস্ট্রির পরে এমন একটা দফা দেওয়া, এটা তো যুগান্তকারী হওয়া উচিত ছিল। কিন্তু তরুণদেরকে আমরা কি দেখতে পাই ওখানে, কিভাবে ডিল করা হয়েছে? ওখানে একটা এনজিও ফরম্যাট ছাড়া আসলে
নতুন কোনো কিছু আমরা পাইনি স্যাডলি। তো আমরা আসলে এই যে বারবার তরুণদের কথা কেন বলছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিমিডেশন আর হচ্ছে একটা প্রেশারাইজেশনের মধ্যে দিয়ে তরুণরা শুধুমাত্র মাঠে লড়াই করবে, গুম হবে, খুন হবে, পুরো প্রেশারটা তাদের উপর দিয়ে যাবে এবং তারা হচ্ছে একটা মহল থেকে পরিচালিত হবে এবং তারা আসলে ক্যাডার বাহিনী বেসিক্যালি। ছাত্র এবং যুব এই পুরো সেকশনটা এইভাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা আসলে নতুন বাংলাদেশে এইটাই কি দেখতে চাই কিনা বা এইটাই আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হতে পারে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা মানে রাজনৈতিক সংস্কৃতি আছে, এটা 15 বছরেও আমরা দেখেছি এবং আগে পিছিয়ে সবসময় এই রাজনৈতিক সংস্কৃতি দ্বারা আমরা প্রভাবিত। তো এইখানে আসলে আমরা নতুন রাজনৈতিক ভাষাও প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরনো রাজনৈতিক ভাষা আসলে পরিবর্তন হয় নাই, এখনো পুরনো ওই বন্দোবস্তই রয়ে গেছে। তো আমরা মনে করি যে তরুণরা যারা আসলে সংবেদনশীল এবং সৃজনশীল তাদের অংশটাকে যদি আমরা এগিয়ে আনতে পারি, শুধুমাত্র নতুন দলে না, পুরনো যারা দল আছে তাদের সংস্কার প্রয়োজন। তারা এই জায়গাগুলো যদি পরিবর্তন করে তরুণদেরকে সামনে নিয়ে আসেন, আমার মনে হয় যে আমরা খুবই একটা সামনের দিনে একটা সুন্দর একটা পথ পেতে পারি। কারণ তাদের সৃজনশীলতা এবং তাদের যে ত্যাগ, তাদের যে উইলিংলিনেস ফর স্যাক্রিফাইস, এই জিনিসটা আসলে বাংলাদেশে এই মুহূর্তে মিসিং। এইটাকে যদি যে কেউ এটা সামনে আনুক, সে আসলে উপকৃত হবে। দলগুলো সামনে আনলে উপকৃত হবে, কোনো সিভিল সোসাইটি যদি এটা সামনে আনে তাহলে সে উপকৃত হবে এবং আমরা মনে হয় পুরো বাংলাদেশে এই ট্রান্সফরমেশনটা প্রয়োজন। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে শিক্ষার্থীরা একটা নতুন দল করছে, আপনি এটা কিভাবে দেখেন? আমি মনে করি শিক্ষার্থীরা একটা নতুন দল একটা কেন আরো 5টা দল করতে পারে। এটা স্বাধীনতার পরে জাসদ শিক্ষার্থীদের দল হয়েছিল, তবে সেই জাসদও শিক্ষার্থীদের দল না, জাসদও এই শিক্ষার্থীরা 10 বছর আগে যাদের শিক্ষা জীবন শেষ হয়েছে এরা ছিলেন, সিরাজুল আলম খান পেছনে ছিলেন, আসম আব্দুর রব ছিলেন, এরা ছিলেন, আবার নবীন ছাত্ররাও ছিল। তো এখানে ছাত্রদের দল কোথায়? আমি তো ওনাদের যে 1 নম্বর ব্যক্তি, ওনাকে তো ছাত্র দেখি নাই, উনি তো ছাত্র না, নাসিরউদ্দিন পাটোয়ারি তো ছাত্র না। তো যাই ছাত্রদের মধ্যে একটু সিনিয়র থাকবে, তো তরুণদের রাজনৈতিক দল তো হতেই পারে। আমি মনে করি এটা আমরা স্বাগত জানাবো। কিন্তু যে যখন বলবেন কেউ 53 বছরের রাজনৈতিক দলগুলি কিছুই করে নাই, তখন তো রাজনৈতিক দলগুলিকে মেলাইন করবেন আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, তা তো হবে না। আমি তো তখন আপনাকে আমি কথাবার্তা বলবো আপনাকে নিয়ে। এনজিও মার্কা যদি সংস্কার হয় 31 দফা, এনজিওর সবগুলা, এই বদিউল আলম মজুমদার এনজিও, এই কি নাম যে আমাদের রিজওয়ানা হাসান এনজিও, তারপর এই যে শারমিন মুর্শিদ এনজিও, সবগুলোই তো এনজিও আর গ্রামীণ এনজিও গ্রাম। তো এই এনজিও গ্রাম সরকারকে নিয়ে তো বলে তো এনজিওকে জাতীয় নাগরিক কমিটি তো সরকারের মধ্যে নেই। নাম্বার 2 এটা সরকারে নাই। আমি তো শুনলাম যে সরকারের মতোই কথাবার্তা বলে যে ওনাদের যে যারা আছেন। তো বাংলাদেশের ইউনূস সরকারের সাহস থাকলে করুক তো দেখি, ডিক্লেয়ার করুক তো দেখি যে কি বলে কি গণপরিষদের নির্বাচন ডিক্লেয়ার করুক তো, সাহস থাকলে করুক না, সাহস থাকলে করুক যে পার্লামেন্ট নির্বাচন করবে না, গণপরিষদের নির্বাচন করব, বলেন করতে দেখি। সে গভর্নমেন্টটা কয়েকদিন থাকে, কত ঘন্টা থাকে, জেলার থেকে 40 কিলোমিটার দূরে যে ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, ওইখানে সরকার আছে, ওইখানে সরকারের অস্তিত্ব কে চালায়? সরকার অস্তিত্ব প্রথমত বিএনপি চালায় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি চালায়। ইয়াতে সন্ধ্যার পরে থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে পুলিশ ফাঁড়ি আর থানা লেভেলে থানার পুলিশ সন্ধ্যার পরে বের হয় না। জুলাই অভ্যুত্থানে আমার থানার নাম বানিয়াচং, হবিগঞ্জ জেলার বানিয়াচং, 5 তারিখে 9 জন মার্ডার হয়েছে। এরা কিছু বিএনপি, কিছু জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক ছাড়াও আছে কর্মী। এরা ছাত্র না, এরা সবাই বয়স্ক মানুষ মারা গেছে যে। তো 9 জন মারা গেছে যে, আমরা আসামি ধরতে বলি, পুলিশ সন্ধ্যার পরে বের হয় না। তো ওইখানে বিএনপির কর্মীরা আটক করে একজন চেয়ারম্যান, বানিয়াচংয়ের 4 নম্বর, বানিয়াচং 4 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান, যার ছবি আছে বন্দুক হাতে এইভাবে 5 তারিখে 4 তারিখে, ওকে আটক করে পুলিশকে বলছে, ভাই একজন জামাই আছে, আসেন পালকি দিয়া নিয়ে যান।
তো ওরা থানা পর্যন্ত নিয়ে আগাইয়ে দিয়ে আসছে। তো এটা হচ্ছে গ্রামীণ লেভেলের পুলিশের অবস্থা। আর আপনি বলেন যে বিএনপি সংস্কার, বিএনপি এই বিচারের বিষয়ে উদাসীন। তো বিএনপি যদি বলে যে আজকে বলে যে উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য কি বলে জাজমেন্ট, আপনি কালকে থাকবে, ইউনুস গভর্নমেন্ট থাকবে। আমি এই যে সন্ধ্যার সময়ও এই যে কি রিপাবলিক বাংলার সাথে ঝগড়াঝাটি করে আসছে যে ইউনুস গভর্নমেন্ট ইজ লেজিটিমেট গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট কিভাবে লেজিটিমেট গভর্নমেন্ট চিৎকার করে আসছে। তো এই জন্য আমি আপনি বলি যে তরুণদের রাজনীতি যদি এই হয় আমাকে শুনতে হয়, প্রতিদিন মোকাবেলা করতে হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার, আন্তর্জাতিক ইয়ার কাছে, মিডিয়ার কাছে, যে হিমালয় থেকে বঙ্গোপসাগর একটি রাষ্ট্র চাই। আপনি বাংলাদেশকে বিতর্কিত করতে চান, বাংলাদেশকে স্ট্র্যাটেজিক্যালি বিপদে ফেলতে চান, হিমালয় থেকে বঙ্গোপসাগরের অন্যান্য জনপদের মানুষ আপনার কাছে এসে বলছে যে বাংলাদেশের অধীনে আমি রাষ্ট্র হইতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে বলছে যে অন্যান্য জনপদকে আপনি দখল করে রাষ্ট্র করেন, বা বাংলাদেশের মানুষ কি এই স্বপ্ন দেখে যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা জনপদ নিয়ে রাষ্ট্র? এরা আমার বাংলা ভাষা বুঝে, আমার ভাষার সাথে যোগাযোগ আছে, দার্জিলিংয়ের মানুষ আমার সাথে এক রাষ্ট্র হইতে চায় না। তো আপনি কেন বলেন? আবার এত সাহস, এত দর্শনের এত সাহস, আধা ঘন্টার মধ্যে আপনি ডিলিট করে ফেলেন মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে। এটার নাম আপনার নতুন আধুনিক তারুণ্যের রাজনীতির দর্শন? আমাকে এটা বিশ্বাস করতে হবে। আমি রিয়েলি 5ই আগস্টের পরে আমি প্রত্যেকটা মিডিয়াতে, যতটি মিডিয়াতে গেছি, ছাত্র প্রতিনিধিদের পাইছি, আমি বলছি বাবা অফলাইনে অনলাইনে, বাবা বলো তো তোমাদের নতুন বন্দোবস্তটা কি? বলছে বৈষম্য থাকবে না, সবার অধিকার সবাই পাবে। আমি বললাম এটা তো আমার 50-54 বছর আগে যে সংবিধানের মৌলিক অধিকারে লেখা আছে, সংবিধানের মূলনীতিতে লেখা আছে, তো নতুন কি হলো? কই না এইটাই তো। এটার নাম নতুন বন্দোবস্ত না। নতুন বন্দোবস্ত শেখ হাসিনা 2014-11 সালে যে পঞ্চদশ সংশোধনী করেছে, এই সংশোধনী হচ্ছে স্বৈরাচারের মূল ভিত্তি। সামান্তা শারমিন, আপনার কাছে যে প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা করছে, বিশেষ করে পলিটিক্যাল দলগুলো, যে মানে আপনি যে দলটি করতে যাচ্ছেন, অনেকে বলছে এটা একটা কিংস পার্টি, এমন একটা অভিযোগ করছে। না, সেটাই, কিংস পার্টি এটা অভিযোগ করছে, কিন্তু আমি বিভিন্ন জায়গায় বলেছি এবং আমি চাচ্ছি যে গত 2 দিন ধরে অপেক্ষা করছি একটা সুনির্দিষ্ট প্রমাণ বা সুনির্দিষ্ট একটা অভিযোগ। মানে এটা একটা এমন একটা টার্ম যেটা বললে মনে হয় যেন সবার ভয় পাওয়া উচিত। এবং আমি আগেও বলেছি যে বিএনপি আসলে কাকে, মানে বিএনপির মুখ থেকে এটা বেশি শুনছি এবং তাদের দায়িত্বশীল মহল থেকে এটা বেশি শুনছি। এবং আবার দেখা যায় যে তাদের ইতিহাসের দিকে তাকালে তারাও কিংস পার্টি বেসিক্যালি। আর এই যে কিংস পার্টি বলে বলে আসলে ভয়টা আসলে কাকে দেখাতে যাচ্ছেন, এটা আমার প্রশ্ন। যে তারা কি আসলে আমাদেরকে ভয় দেখাতে যাচ্ছেন? তারা কি জনগণকে ভীত করতে চাচ্ছেন? না আসলে তারা নিজেরা ভীত বলে এটা বলছেন? তো সুনির্দিষ্ট অভিযোগ না করলে যেটা হয় যে এই ধরনের, আমি যেরকম বিভিন্ন ইমপ্লিকেশনের কথা বললাম, এরকম নানান ধরনের ইমপ্লিকেশন হয়। তো আমার কাছে মনে হয় যে সুনির্দিষ্ট অভিযোগের জায়গা থাকা উচিত এবং কথাবার্তা আমরা যে টার্ম অ্যান্ড টার্মিনোলজিগুলো ব্যবহার করি, সেই টার্ম অ্যান্ড টার্মিনোলজি আসলে মানে কী কারণে আমরা কি বলতে চাচ্ছি সেই বিষয়গুলো আসলে ক্লিয়ার করলে ভালো হয়। আর কিংস পার্টির যে বিষয়টা বলছে যে আমরা তো এখনো দল গঠনই করিনি, আমরা একটা বলছি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা বলেছি যে সকল ধরনের ধর্ম, মত এবং বয়স, শ্রেণী, পেশা যারা যেভাবে আছেন, অভ্যুত্থানের শক্তিকে সমুন্নত রাখার একটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি। এবং আমরা রাজনৈতিক দলের কোনো ধরনের নামও আমরা কাউকে বলিনি, আমরা কোনো ধরনের এইসব নিয়ে আলাপ আলোচনাও করিনি, কিন্তু পার্টির কথাটা আসলে কোত্থেকে আসছে এটা একটা বোধগম্য হচ্ছে না। আমার ঠাকুর একদম যদি বলেন 1 মিনিট পাবো। আসলে আমি আপনাকে একটা কথা বলি, 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পরে আপনি দেখবেন যে জাতীয় পার্টির কিছু লোক সরকারে ছিল, রাঙ্গাটাঙ্গা এরা সরকারে ছিল, মন্ত্রী ছিল, আনিসুল ইসলাম মাহমুদ টাহমুদ এগুলো মন্ত্রী ছিল, আবার তারা অপোজিশনে বসছিল। তো আপনি দেখবেন ছাত্রদের 3 জন প্রতিনিধি সরকারি আছেন, আবার তারা মাঝে মধ্যে বাইরে বিক্ষোভ করে, প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়ি ঘেরাও করে বিক্ষোভও করেন। আমার কাছে মনে হয় যে তখন মানুষ বলেছিল যে জাতীয় পার্টিকে সরকারের গৃহপালিত পার্টি। তো এইরকম একটা গৃহপালিত অবস্থা বিরাজ করছে। আর আমরা বলছি যে বাংলাদেশে তারেক রহমান যেটা বলছেন, যেটা নিউ লিবারেলিজম, একটা ডেমোক্রেসি,
মানুষের একটা ইনক্লুসিভ সোসাইটি গঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যে সমস্যাটা আছে আমরা এটা মোকাবেলা করব এবং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব ধন্যবাদ ইনশাআল্লাহ। জি ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্ব আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।